কিঙ্করদা, আচ্ছা এই গান্ধীজির পায়ে এই নরকঙ্কালের মুন্ডুটা কি মানেটা কি? ওটার মানে সহজেই যুগ যুগান্তর ধরে ওই লোকগুলো পায়ের তলায় পড়ে আছে, আজকে সেই বুড়োর পায়ের তলায় সেই স্কালটা দেখানো হয়েছে। সাল অধুনা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ভারতের প্রথম কয়লা খনি স্থাপিত হয়। 1832 সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রানীগঞ্জে প্রথম ভারতীয় কয়লা খনি ক্রয় করেন, যা শেষ পর্যন্ত বেঙ্গল কোল কোম্পানিতে পরিণত হয়। দেউচা পচামি এশিয়ার বৃহত্তম কয়লা ব্লক। খোলামুখ খনিকে ঘিরে এখন দিন বদলের স্বপ্ন। আমাদের নিজস্ব জায়গা কথা বা আমল থেকে আমরা এখানে মানুষ হয়েছি, তারাও মরে গেল। এখন এই জায়গাটুকু থেকে ছাড়বো, আর ছাড়তে পারবো না। আর যদি ছাড়তে চান তাহলে এবারে গলা কেটে মেরে দিয়ে চলে যান, আর কোনো কথা নাই। যেটা এখন আমার একটা আছে, আমরা যদি ভুখে মরে যাই তাতে কিন্তু তাকে আমরা ছাড়বো না। আমরা তো দিন মজুরি করি, রোজ আমরা খাই না? হ্যাঁ, আজ এই দেশ থেকে কয়লা উঠবে আর সরকারের লুটপাট করে খাবে। আমাদের এই দেশে থেকে মানুষকে উঠিয়ে বিদেশে চোর বুনে তাকে বাস করাবে। আদিবাসী যেখানে থাকবে সেখানে সোনা কয়লা। চলুন আপনাদের সাথে কোথায় আপনাদের বাড়ি, সেখানে যাবো। আমাদের আদিবাসী যেখানে থাকে সেখানে নাকি কয়লা সোনা বেড়ে, আপনাদের দেশ যাবো, ওইখানে সোনা কয়লা হয়ে যাবে। আপনার ওইখান থেকে পালিয়ে যাবে, অন্য দেশ চলে যাবো আপনাদের সাথে। এখন যদি একটা মানুষ কোনো অসুখে পড়ে যায়, বেলচা নিয়ে যেতে মরে যাবে। এত রাস্তার অসুবিধা জানো, মানে তোমরা তো দেখছো আসছো, এত কষ্ট, মানে কি করে যাওয়া হয় এখানে, বুঝতে পারছো? এমার্জেন্সি এমন অসুবিধা, অতদিন থেকে আমরা এমনি ভাবে পড়েছি। বম ফেলে দাও, মেরে দাও, কোনো কিছু নিব না। লোকের মাধ্যমে না, আদিবাসীর মাধ্যমে সবকিছু হয় না। সোনা গয়না কয়লা শিল্পী, মানে পাথরের শিল্পী, এইগুলোই
অতদিন মিডিয়া কোথায় ছিল, অতদিন এসপি কোথায় ছিল, অতদিন ডিএসপি কোথায় ছিল, এখন কেন কোন জায়গায় ছিল ওরা? কোন জায়গায় ছিল? আদিবাসী ওই পাহাড় পর্বত খুলে জমি করবো, কিন্তু মমতা পারবে আমাদের মতন আদিবাসীর মতন করতে পারবে? আমাদের সাথে আসুন। যে দেওয়ানগঞ্জ থেকে প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা, সেখানে এখন অশান্তির আগুন। গতকাল রাতে প্রতিবাদী আদিবাসী মহিলাদের ওপর হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মোহাম্মদবাজার থানার আইসির বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছেন প্রকল্পের বিরোধী আদিবাসী মহিলারা। খনি প্রকল্পের সমর্থনে শাসক দলের মদতপুষ্ট মিছিল থেকে ঝামেলার সূত্রপাত। রাতে প্রতিবাদী মহিলাদের ওপর পুলিশ চড়াও হয় বলে অভিযোগ। এইখানে এইখানে তারপরে এইখানে তারপরে এইখানে 4 জায়গাতে আমাকে আলিবাবু মেরেছে। আমাকে একবারে কুকুর ছেড়ার মতন একবারে গোটায় ছিঁড়ে দিয়েছে, একবারে চৌকিয়ে মুড়ি করে ইয়ে করেছে, ওটা কোমরে বাজছে। সরকারের সঙ্গে যখন চুক্তি হয় তার একটা নিয়ম আছে, ওপেন কাস্ট করার জন্য কি কি জিনিস দরকার। এই কোম্পানি সেটা কিন্তু করেনি। যেমন আমরা জানি যে ওপেন কাস্ট করলে মাটিটা যেটা সয়েল যেটা খালি সয়েল সেটা একদিকে ডাম্পিং হবে, আর যেটা পাথর অনলি পাথর সেটা আলাদা ডাম্পিং হবে। তার কারণ যখন ওসিপিটা বন্ধ হয়ে যাবে তারপরে সেই কোম্পানিকে আবার চাষযোগ্য জমি গড়ে তোলার যে সরকারের সঙ্গে কথা হয়েছে সেটা কিন্তু এই কোম্পানি করেনি। মাটি পাথর সব একসঙ্গেই ফেলে বড় বড় পাহাড় করে দিয়েছে। দেখে নিন কত বড় বড় পাহাড়। আগামী দিনে এই পাহাড়ের ভিতরেও আগুন জ্বলছে অনেক জায়গায়। আগামী দিনে মানুষের কী যে হবে জানি না। ওপেন কাস্ট মাইন্সের জন্য প্রথমে কোম্পানি ল্যান্ড অ্যাকুইজ করে। ল্যান্ড অ্যাকুইজিশনের পর আপনার ফরেস্ট থেকে পারমিশন নিতে হয়, ঠিক আছে। আর সয়েল কনজারভেশন অ্যাক্ট অনুযায়ী প্রথমের যে সয়েলটা আছে টপ সয়েলটা, সেই টপ সয়েলটা সেপারেটলি প্রিজার্ভ করে রাখা হয় এবং তারপর আমরা বেঞ্চ ওয়াইজ কাজ করি। যেমন যে মেশিনারি আমরা অ্যাপ্লাই করছি সেই মেশিনারির উইডথ অনুযায়ী আমরা রাস্তা রেখে বেঞ্চ ফরমেশন করি এবং বেঞ্চের হাইট ফর্ম করি। তারপর বেঞ্চ ফরমেশন করতে করতে আমরা কয়লার স্তরে পৌঁছাই এবং সেখানে কয়লাটা এক্সট্রাক্ট করা হয়। এক্সট্রাক্ট করার পর সেই জায়গাটা আবার ফিল আপ করে টপ সয়েলটা বিছিয়ে দেওয়ার প্রভিশন আছে।
কিন্তু সেটা কোথাও সেভাবে পালন হচ্ছে না, কেমন, ফলে ওয়াটার টেবিলটা নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে, আশেপাশে গ্রামগুলোতে জল থাকছে না, কেমন, এই অসুবিধাটা প্রবলভাবে দেখা দিয়েছে। এটা 42 ফুটের কোলসিম, ঠিক আছে। এই কোলসিমটা 1978 পর্যন্ত আন্ডারগ্রাউন্ড মেথডে বর্ড অ্যান্ড পিলারে কাজ করা হয়েছে। এবং ওই যে দেখছেন ওটা গ্যালারি, ওইটা একটা গ্যালারি, এই দুটো গ্যালারির মাঝখানে একটা কোল পিলার, এই কোল পিলারটা উপরের রকটাকে সাপোর্ট করছে। এই কোলের ঠিক উপরে দেখুন সেলের একটা লেয়ার আছে, প্রায় 4-5 ফুটের, 4-5 ফুটের সেলের লেয়ার একটা আছে। সেলটা সেডিমেন্টারি রক, তারপরে আছে লুজ স্যান্ডস্টোন, তারপরে হার্ড স্যান্ডস্টোন, তারপরে সাবসয়েল এবং উপরে টপ সয়েল। এখানে অ্যাকুইট শর্টেজ অফ স্পেস, তার জন্য বেঞ্চ রাখেনি, বেঞ্চ না রাখার জন্য প্রায় ভার্টিক্যাল হয়ে গেছে। এই ভার্টিক্যাল হওয়ার জন্য বেঞ্চ ফেলিওর হতে পারে। এই বেঞ্চ স্লপ ফেলিওর আটকানোর জন্য একটা অ্যাঙ্গেল অফ স্লপ আমাদেরকে রাখতে হয়, কিন্তু এখানে সেটা রাখা হয়নি, ফলে পিট স্লপ স্টেবিলিটিটা নষ্ট হয়েছে, যেমন, এবং এটা ফেল করতে পারে যে কোনো সময়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। থানার বলাকড়ে ঘন জনবসতিপূর্ণ এলাকায় ধস, ধসে গেল সম্পূর্ণ একটি বাড়ি, আরো 4টি বাড়ির দেওয়ালে ফাটল। কোনো ক্রমে রক্ষা এক যুবকের, আতঙ্কে বাড়ি ছাড়া স্থানীয়রা। পরিত্যক্ত কয়লা খনির কারণে ধস, এমনই জানিয়েছে প্রশাসন। খাদানে কয়লা তুলতে গিয়ে মৃত 5, ধসে চাপা পড়ে আছেন অন্তত 12 জন, এমনটাই অনুমান করা হচ্ছে। ঝাড়খণ্ডের নিরসার কয়লা খাদানে দুর্ঘটনা, অবৈধভাবে গভীর রাতে বিস্ফোরণের তীব্র আওয়াজ, আর তা থেকেই আতঙ্ক ছড়ালো আসানসোলের জামুরিয়ার কেন্দা গ্রামে। মঙ্গলবার রাতে আচমকা ওই এলাকা জুড়ে দেখা যায় ফাটল, তা থেকে আগুন বেরোতে শুরু করে, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ভয়ে রাতারাতি এলাকা ছাড়তে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পাশের একটি স্কুলে আশ্রয় নেয় 23টি পরিবার। कब हम लोग नीचे चल जाएगा हम लोग को कोई पता नहीं। इसका चलते हम लोग हमारे स्टेट की जो मुख्य सचिव उनको हम लोग मेमोरेंडम दिए, ईस्टर्न कोलफील्ड लिमिटेड की जो चेयरमैन उनको हम लोग मेमोरेंडम दिए, कोल इंडिया के चेयरमैन को हम लोग मेमोरेंडम दिए, हमारी डीएम साहब को हम लोग जानकारी दिए, बीडीओ साहब को जानकारी दिए। जब हमारी जान की इतना खतरा है, जब हमारी जान की कोई वैल्यू नहीं है, इसलिए हम लोग गाँव वाला तय किया कि वोटदान से हम लोग विरोध रहेंगे जब तक सरकार हमारा प्रॉब्लम रिपोर्ट भेजिए, जो हमारा फैसला कम से कम जल्दी होना चाहिए। आपको वोट नहीं करेगा ना? नहीं सर, 2 वोट नहीं। जब हमारी बात सरकार नहीं सुन रहा, हमारी बात ना सेंट्रल गवर्नमेंट ना स्टेट गवर्नमेंट कोई नहीं सुन रहा। আজকে হরিশপুর গ্রামবাসী তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 1225 জন 45 জন ভোটার আছে, তারা ভোট বয়কট করেছেন, ভোটদান থেকে বিরত থেকেছেন। বিগত বিধানসভা নির্বাচনে বিগত করেছিলেন। তার কারণ আপনারা জানেন 14/7/2020 এবং 20/7/2020 যেভাবে হরিশপুর গ্রামে ভয়াবহ ধসের ঘটনা ঘটে,
ধসের পর থেকে হরিশপুরের 100 বাড়ি ভেঙে গেছে, ঘর দুয়ার ভাঙাচোরা অবস্থায়, গ্রামের মানুষ গ্রামের বাইরে যেতে বাধ্য হয়েছিল। এই অবস্থায় হরিশপুর গ্রামের মানুষকে কোনো সরকারের পক্ষ থেকে, না রাজ্য সরকার না কেন্দ্র সরকার এবং ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারাও পর্যন্ত গ্রামের মানুষের পাশে দাঁড়ায়নি। এটা শুধু হরিশপুর নয়, এর সাথে প্রায় আমাদের আসানসোল লোকসভা কেন্দ্রে 33,000 মানুষ, 146টি এলাকার মানুষের জীবন জীবিকা সম্পত্তি বিপন্ন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইউনিটে একটা করে ডিসপেন্সারি আছে, কিন্তু সেই ডিসপেন্সারির এখন কার্যকারিতা খুব কম হয়ে গেছে। এরিয়া বেসিসে একটা করে এরিয়া হসপিটাল করা হয়েছে, সেই এরিয়া হসপিটালেও আমরা সুবিধা পাই, কিন্তু এখন কয়েকটা এরিয়া মিলে একটা করে এরিয়া হসপিটাল করা হয়েছে। সেখানে আজকের পরিস্থিতি আমাদের যদি আপনারা দেখেন, আমাদের যে এরিয়া হসপিটাল বাসারা এরিয়া হসপিটাল আছে, সেখানে যে সকল সুবিধা পাওয়ার কথা সেই সকল সুবিধাগুলো আমরা এখন আর পাই না, আগে পেতাম। এখন কিন্তু খুব জরাজীর্ণ অবস্থা, ম্যান পাওয়ার আছে, ম্যান পাওয়ার মিসইউজ হয়। ওখানে যে সকল জিনিসগুলো দরকার, যেমন এক্সরে মেশিন, যেমন সোনোগ্রাফি মেশিন, ব্লাড টেস্ট হয় কিন্তু খুব ন্যূনতম, খুব একটা ভালো ব্লাড টেস্ট হয় না, এই সকল মেশিনারিজগুলো পাওয়া যায় না, যার জন্য আমাদেরকে এখান থেকে রেফার করে দেওয়া হয়। আমাদের প্রত্যেক মাসে একটা ওয়ার্কারের ক্ষেত্রে, যারা আন্ডারগ্রাউন্ড মাইন্সের ওয়ার্কার, তাদেরকে প্রত্যেক মাসে একটা চেক আপ দেওয়া হয়, যেটাকে আমরা পিএমই বলি। সেই পিএমইটা প্রত্যেক মাসে একবার করে চেক আপ করাতে হয়। তাতে এক্সরে সিস্টেম, এক্সরে করাতে হয়, ইসিজি করাতে হয়, ব্লাড গ্রুপিং করাতে হয়, তার স্বাস্থ্যটাকে দেখা হয় ভালো না খারাপ। যদি খারাপ থাকে তখন তাকে হায়ার ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়। তো এই যে পিএমই প্রাইমারি ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটাও আমাদের এই এরিয়া অফিস তারা করতে পারে না। সেই সকল চেক আপগুলো যে আছে সেগুলো প্রাইভেটকে দিয়ে, ওরাই বলে যে প্রাইভেট দিয়ে তোমরা করিয়ে নিয়ে আসো, তোমার রিপোর্টটা তৈরি করিয়ে দেবো। এবার সেই যে বাইরে থেকে করিয়ে নিয়ে আসবে, তারও পয়সা কিন্তু আমাদের এখন আমাদের কোম্পানি সেটাও বেয়ার করে না, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। কন্ট্রাকচুয়াল বেসিসে যে সকল ওয়ার্কারগুলো আসে, তাদের কিন্তু প্রাইমারি ট্রিটমেন্টটাও আমরা বলে কয়ে করাতে পেরেছি, এর থেকে বড় কিছু তারা সুবিধা পায় না। আমাদের যখন ওয়েস্ট বোর্ড হয়েছিল, ওয়েস্ট বোর্ড হয়, সেই ওয়েস্ট বোর্ডে একবার দাবি হয়েছিল যে প্রাইভেট কন্ট্রাক্টর, যেগুলো কন্ট্রাকচুয়াল লেবার, সেই কন্ট্রাকচুয়াল লেবারগুলোকেও মাইনে দিতে হবে। তাদের একটা হাইপার কমিটি গঠন করা হয়েছিল, সেই হাইপার কমিটির মাধ্যমে তাদেরকে মাইনে দেওয়া হতো স্কিল বেসিস করে, যার যেরকম স্কিল সেই স্কিল বেসিসে তাদের মাইনে দেওয়া হতো। মিনিমাম ওই 550 থেকে শুরু করে ম্যাক্সিমাম 1000 টাকা অবধি তাদের মাইনে দেওয়া হতো। কিন্তু এই যে হাই পাওয়ার কমিটি স্কেলটাকে তৈরি করে দেওয়া হয়েছিল, পে স্কেলটাকে তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু আজকের সিচুয়েশান এমন, তারা কিন্তু যে বেসিক যে পয়সাটা তাদের পাওয়ার কথা সে পয়সাটা তারা পায় না। সে পয়সাটাকে কাটুক্তি করে
করে কিছু কন্ট্রাক্টর রেখে দেয়, কিছু ম্যানেজমেন্ট রেখে নেয়, দিয়ে কেটে ছেটে 200-300 এরকমভাবে তারা মাইনে পায়। মাইনেটাও তারা খুব একটা ভালো পায় না, আমাদের থেকেও বেশি, সরকারি কর্মচারীর থেকেও তাদের পরিশ্রমটা বেশি। আর সুবিধা বলতে তেমন কিছুই তাদেরকে সুবিধা দেওয়া হয় না। মানে একটা নিজস্ব পুত্র আর একটা ওটাকে কি বলে, হ্যাঁ, এরকম একটা ক্যাটাগরি তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। তাদের সমাজের মধ্যে তেমন কোনো সম্মানও থাকে না, এরকম সিচুয়েশন দাঁড়িয়েছে, যার কারণে বাধ্য পেটের জ্বালায় তাদেরকে কর্ম করতে হয়, কিন্তু তাদের কোনো ন্যূনতম সম্মানটুকু তারা পায় না। শ্রমিকদের স্বাস্থ্য বলতে যে স্বাস্থ্য পরিষেবা, যেটা আমাদের কয়লাঞ্চলে যারা কাজকর্ম করে, মূলত কয়লা শিল্পাঞ্চলে যারা কাজ করে নানান রোগের ভিতরে তারা রোগাক্রান্ত হয়। এখন যা অবস্থা তাতে দেখা যাচ্ছে যে আমাদের নিজস্ব ইসিএলের যে হসপিটালগুলি, সেগুলো ডাক্তার নেই। কলিয়ারি অঞ্চলে কলিয়ারিতে ডাক্তার নেই, হসপিটালে সেন্ট্রাল হসপিটাল কানলা সেখানে ডাক্তার নেই, এবং সাথে সাথে যে পরিষেবা যেটা পাওয়া দরকার যে ওয়ার্কারদের, সেই রকম পরিষেবা কিন্তু পায় না। কয়লা শিল্পাঞ্চলের শ্রমিকদের মোটামুটি কী ধরনের রোগ হয়? বহু রকম রোগ, মূলত সেটা সব থেকে বেশি যেটা হতো আগেকার দিনে, এখন কমেছে কিছুটা, সেটা হচ্ছে টিবিটা সব থেকে বেশি হতো, বা আরও নানা রকম রোগের ভেতরে তার থেকে হতো, যেমন এখনকার কোল্ড ডাস্টের সঙ্গে সঙ্গে ক্যান্সার বা অন্য অন্য রোগগুলো হয়, চর্মরোগ, নানা রকম চর্মরোগ হয়ে থাকে, এইসবগুলো তো খুব বেশি রকমই হয়ে থাকে। হ্যাঁ, টিবি হলে শ্বাসকষ্ট নিশ্চয়ই হবে। টিবি তো মূল এটাই তো হচ্ছে গিয়ে আপনার লাংসের থেকে হয়। তারা বহু শ্রমিক মারা গেছে। হ্যাঁ, কয়লা শিল্পাঞ্চলে যারা শ্রমিকরা যারা আছে, অনেকের সেই সিলিকোসিস রোগটা হয়, কিন্তু সেগুলো ডাক্তারবাবুরাই নির্ণয় করে, এবং ডাক্তারবাবুরা নির্ণয় করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় কম্পেনসেশন বা অন্য অন্য যেগুলো আছে সেইখানে অনেক সময় সেগুলোকে ঘুরিয়ে পিছিয়ে সেগুলো দেখিয়ে দেয় যে না, সিলিকোসিস হয়নি, টিবি হয়েছে। এবং কারণ এইটাই যে তাদেরকে কম্পেনসেশন দিতে হবে, এবং গভর্নমেন্টের পলিসি হচ্ছে গিয়ে কম্পেনসেশন যত কম দেওয়া যায় সেইটাকেই চেষ্টা করে থাকে। অনেক সময় দেখা যায় যে ইনজুরিড হয়েছে, ইনজুরির ক্ষেত্রে দেখা যায় যে সে কোনো জায়গায় একটা অঙ্গহানি হচ্ছে, সেটাকে যথাসাধ্য চেষ্টা করে সেটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য কোনোরকম করে জোড়াতালি দিয়ে বাঁচিয়ে পড়ে, সেইগুলো যাতে কম্পেনসেশন না পায় সেটাই চেষ্টা করে থাকে কোম্পানি। মানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো সেই অ্যাক্সিডেন্টকে চাপা দেওয়ার জন্যে যত রকমের ষড়যন্ত্র আছে সব ম্যানেজমেন্ট আর ঠিকাদার মিলে করে। ইভেন কি মারা যাওয়ার পর্যন্ত ওদের বডিটাকে লোপাট করার জন্যে পুরো চেষ্টা করে। আপনার পেছনে অনেক বড় বড় অনেকগুলো পাহাড় দেখতে পাচ্ছি, এই পাহাড়গুলো কি? এগুলো সব ওসিপি কেটে যে মানে ডিটেলে মানে ওপেন কাস্ট প্রজেক্ট ওসিপি। তা এই সকল ওপেন কাস্ট যে সকল কলিয়ারিগুলো আমাদের কয়লা উত্তোলন হয়, সেই কয়লা উত্তোলনের পর যে মাটিগুলো বেরোয় সেই মাটিগুলোর পাহাড় এগুলো তৈরি করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি নিয়ম মাফিক পাহাড় থাকা উচিত নয়। সিস্টেমেটিক্যালি যে সকল জায়গায় ওসিপি করা হয়েছে সেই সকল জায়গায় যে গর্তগুলো আছে একটা জায়গায় স্টোর করে পাহাড়ের মতো রাখা হয়, পরে যখন ওসিপিটা বন্ধ হয়ে যায় তখন এই পাহাড়ের মাটিগুলো নিয়ে এসে সেই জায়গায় লেবেল করে দেওয়া হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্টের গাফিলতি বা লোকাল নেতৃত্বের গাফিলতি, এই সকলের গাফিলতির ক্ষেত্রে এগুলো কিন্তু সেই কার্যকরী আর হয়ে উঠতে পারে না। পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কয়লা পাওয়া যায় এটা তো এখন বলা মুশকিল, কিন্তু যেখানে যেখানে পাওয়া যাচ্ছে, যেখানে চলছে মাইন্সগুলো, সেই জায়গাগুলোই আমি বলতে পারি। যেমন আমাদের এই জেলা পশ্চিম বর্ধমানে চলছে কয়লা উত্তোলন চলছে। তোমার বাঁকুড়া জেলায় ইসিএলের একটা খনি কালিদাসপুর কলিয়ারি চলছে। তোমার পুরুলিয়া ডিস্ট্রিক্টে দুটা কলিয়ারি পারবেলিয়া দুবেশরি চলছে। বীরভূমে একটা কলিয়ারি চলতো আগে কাকড়তলা বলে,
ওটা এখন বন্ধ আছে। ওই ECL এর মিস প্ল্যানিং আর অনেক কিছুর জন্য ওই কুলিয়ারিগুলো বন্ধ হয়ে গেছে, ওই বীরভূমের কুলিয়ারিটা বন্ধ হয়ে গেছে। বাদ বাকি এই 3 জেলা মিলে কয়লা উত্তোলনের কাজ এখন চলছে। বাদ বাকি আরও অনেক জায়গা আছে যেখানে নাকি বলে কি কয়লা এখানে পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখনও উত্তোলন করা সম্ভব হয়নি। এই যারা কয়লা তুলছে এখানে ঠিকাদারদের শ্রমিকদের কি অবস্থা? এইখানে ঠিকাদার শ্রমিক, যদি তুমি ঠিকা শ্রমিকদের জিজ্ঞেস করো তাহলে আমি বলতে পারি আজকে ডেটে টোটাল CIL এর যা প্রোডাকশন আছে, মানে ধরো গত বছরের যদি ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে আমি বলি তো গত বছর CIL এর প্রোডাকশন ছিল 600 মিলিয়ন টন। এই 600 মিলিয়ন টনের মধ্যে ঠিকা শ্রমিকরাই মোটামুটি 65-70% প্রোডাকশন তুলে এনেছে। কিন্তু তাদের অবস্থা এখন এখানে দেখতে গেলে যদি কোনো ঠিকা শ্রমিকদের কাছে তুমি গিয়ে বলো কি তুমি কাজ করে কত মাইনা পাও, তাহলে ও নিজের করুণ দশাটা তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবে। এটা ঠিক যে এই প্রথম কয়লা ইন্ডাস্ট্রিতেই ঠিকা শ্রমিকের জন্য কোনো বেতন চুক্তি হয়েছে, কিন্তু তার সাথে এটাও ঠিক যে বেতন চুক্তি হয়েছে সেটা কোনো ঠিকা শ্রমিক আজকে ডেটে পাচ্ছে না। কারণ বাইরে থেকে যেসব শ্রমিকরা আসে সেই সবগুলোকে আমাদের কন্ট্রাকচুয়ালি লোকজনদের থ্রু দিয়ে আমাদের কাজকর্ম করানো হয়। অনেক সময় লাগে যেসব লোকগুলো সেগুলো কন্ট্রাকচুয়ালি লোকজনদের, তাদেরও অবস্থা ভালো নয়। কারণ তাদেরকে যেসব মানে তাদের যে হাজিরি পাওয়া দরকার, বেতন পাওয়া দরকার, সেই বেতনটা কিন্তু তারা ঠিক মতন পাচ্ছে না। এবং ঠিক মতন না পাওয়ার ফলে ঠিকাদারদের সঙ্গে যে একটা গোপনীয় আতাত, যে এখনকার যে কয়লা অঞ্চলে যে ট্রেড ইউনিয়ন যেগুলো আছে, বিশেষ করে KKSC যে আমাদের আছে, তারা নানা রকম ধমকি চমকি দেখিয়ে পরে মানুষকে নানা রকম প্রলোভন দেখিয়ে পরে ঠিকাদারদের সঙ্গে আতাত করে এখন সেই অবস্থার মধ্যে নিয়ে চলে গেছে। এবং তার ফলস্বরূপ আমাদের এখানে আমাদের কয়লা শিল্পাঞ্চলের যে অবস্থা দিনে দিন ভয়ঙ্করভাবে রুগ্ন হয়ে পড়ছে। মানে শিল্পাঞ্চলও রুগ্ন হয়ে পড়ছে, তার সাথে যে ঠিকাদারদের শ্রমিকদের তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারা তো ঠিক মতন কাজকর্ম করতে পারছে না, আর লোকজনও সেরকম পাচ্ছে না। দেউচা পচামি এশিয়ার বৃহত্তম কয়লা ব্লক। খোলামুখ খনিকে ঘিরে এখন দিন বদলের স্বপ্ন। রুক্ষ এই জমিতে সোনার ফসল ফলে না, কিন্তু এই পাথুরে রুক্ষ জমির তলাতেই লুকিয়ে কালো সোনা, কয়লা। অনুর্বর পিছিয়ে থাকা এই এলাকাকে দুহাত ভরে দিয়েছে প্রকৃতি। বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের দেউচা পচামিতে তৈরি হবে খোলামুখ খনি। এই অঞ্চলকে মূলত দুটি সেক্টরে ভাগ করা যায়, দেউচা পচামি এবং দেওয়ানগঞ্জ হরিণশিঙা। 2.6 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে দেওয়ানগঞ্জ হরিণশিঙা। দেউচা পচামি সেক্টরে 9.7 বর্গ কিলোমিটার, মাঝে 14 নম্বর জাতীয় সড়ক। এই এলাকাতেই দেশের সবথেকে বড় কয়লা ব্লক, এশিয়ারও সবচেয়ে বড়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম।
দেউচা, হিংলো, ভাড়কাট, সেকেড্ডা, পুরাতন গ্রাম, হাটগাছা, চান্দা, বাহাদুরগঞ্জ নিয়ে দেউচা পচামি এলাকা। পচামির কালো পাথরের বেশ নামডাক। সেই পাথরের স্তর সরালেই বিপুল পরিমাণ কয়লা। এর পাশাপাশি এই এলাকায় 140 কোটি কিউবিক মিটার ব্যাসাল্ট পাথর রয়েছে। এসব মিলিয়েই এখন নতুন ভবিষ্যতের স্বপ্ন। শুনলাম বীরভূমে দেউচা পচামি কয়লা খনি হচ্ছে, দারুণ আনন্দের খবর। পশ্চিমবাংলা নাচো, গাও, তুম বাঁচাও। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এতনা কারোর মানে এত টাকার বাজেট বাবা। তখন কলকাতার কিছু বিশিষ্ট বাবুরা তারা নাচতে শুরু করে দিল ঢোল বাজিয়ে যে চলো দেউচার পচামি চলো। প্রকৃতিটাকে ভালোবাসতে শিখুন। আমাদের তিলকা মাঝি তিলকা মুর্মু লড়েছিল প্রকৃতিটাকে ভালোবাসতে, শুধু মানুষকে নয়। যে প্রকৃতি কেউ তৈরি করতে পারে না, আপনি ধ্বংস করার কে অনুমতি দিল এই ধ্বংস করা? তখন ব্রিটিশ শাসন করেছিল। আর ব্রিটিশ সরকার আমাদের তিলকাকে, আমাদের সিধু কানুকে মেরে ফেলেছিল। ভারতবর্ষ স্বাধীন হলো, কলকাতায় হাজার হাজার পতাকা উত্তোলন করেন আর বলেন 15 আগস্ট 26 जनवरी हम लोग आजाद होंगे, हो गया इंडिया। बस অত সোজা নয়। আমরা যেটুকু দেখছি সাঁওতাল আদিবাসীরা এখনো মনে হয় অর্ধেকটা পরাধীনেই আছে। হয় সংবিধান ভাবে নয় তো পেঁচে ফেলো, আইনের মাধ্যমে তাকে পেঁচে ফেলে তার সর্বস্ব লুট করে নাও। আমাদের বক্তব্য, আজ আমরা দেউচা পচামি এলাকার আদিবাসী গ্রামের গ্রাম সভাগুলির সমন্বয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে অঙ্গীকার করছি পশ্চিমবঙ্গ সরকার যে এই এলাকায় খোলামুখ কয়লা খনি প্রকল্প করার প্রস্তুতি করেছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কয়লা খনি চাই না, আমরা আমাদের এলাকায় সার্বিক উন্নয়ন চাই। আমরা জল জঙ্গল জমির অধিকার চাই, শিক্ষা, স্বাস্থ্য ও জীবন জীবিকার জন্য সঠিক পরিকাঠামো চাই। सिद्धू कान्हू जीत कर बिरसा मुंडा जीत कर तिलका बाबा जीत कर कोल माइन गो बैक कोयला खदान दूर हटाओ लोकसभा ना विधानसभा लोकसभा ना विधानसभा लोकसभा ना विधानसभा। আমরা কয়লা খনি চাই, কারণ আমরা দীর্ঘদিন বসবাস করি তো এখানে, কয়েক হাজার বছর আমাদের পূর্বপুরুষ যুগ ধরে উন্নয়ন করতে পারে সরকার, তাহলে এটাও তো উন্নয়ন করা দরকার। কুয়াটা শুকনো, এতে জল নেই। এই যে বাড়িটা আমার আয়তন দেখেছেন, হ্যাঁ গাছপালা আছে, অনেক কিছু আছে, সেই রকম জায়গা দেবে সরকার? আমার বাবা পূর্বপুরুষ থেকে আমরা যারা মরেছে তাদের গড়স্থানে আছে, সেখানে জিসিপি চালাতে দেব না। ওই যে আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের যারা মরেছে তাদেরকে সমাধি দিয়েছি, সেখানে জিসিপি চালাতে দেব।
আমাদের কালী আছে, দুর্গা আছে, মনসা আছে, হ্যাঁ, মারাংবড়ো, জেহারেরা, গোসাঁয়েরা ওইসব আছে। আমরা নিজেরাই পুজো করি, আমাদের কোনো পুরোহিত চাই না। ওই সিধু কানুনরা এই জন্যই লড়াই করেছিল। সিধু কানুনরা এই ধরে সিধু কানুন, চাঁদ ভৈরব, তিলকে মাঝি, বিরসা মুন্ডা এই জন্যই লড়াই করেছিল। ওরা ইংরেজকে ওই জন্যই ইংরেজের সাথে মাথা নত করে নেই, মানে ওরা বুকের রক্ত দিয়েছিল। শুধু জায়গায় নয়, সংস্কৃতি বাঁচানোর লড়াইতেও আপনারা সামনে আছে। আপনারা সংস্কৃতিকে হারাতে দেবেন না। না, সংস্কৃতি হারাইতে গেলে আমরা সমস্ত আমাদের সমাজ হারিয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। বিশ্বের দ্বিতীয়তম কয়লা খনি, বিশ্বের মানুষের জন্য চিন্তা করছে সরকার, আর এখানকার যারা এই সম্পদ আগুলে রেখেছে বসে আছে তাদের জন্য সরকারের চিন্তা নাই। छोड़ब नहीं, माय माटी छोड़ब नहीं, लड़ाई छोड़ब नहीं, गांव छोड़ब नहीं, जंगल छोड़ब नहीं, माय माटी छोड़ब नहीं, लड़ाई छोड़ब नहीं। আপনি বলছেন যে দেউচা পাচামিতে কয়লা খনি হওয়া সম্ভব না, কোন তথ্যের ভিত্তিতে বা কিসের? এটা আমি শুধুই বলছি এ কথা নয়, এটা হচ্ছে যাদের কয়লা খনি সম্পর্কে বা কোল মাইনিং সম্বন্ধে এবং এই এলাকার ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা অনেকেই বলছেন। দীর্ঘ 4 দশক ধরে কয়লা খনি এলাকাতে শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে এই এলাকার যা ভূবৈচিত্র্য এবং সেসব দেখে এবং যেটুকু খবর পেয়েছি তার থেকে মনে হয়েছে যে এখানে আমার ধারণা নয়, তার সাথে সাথে অন্যান্যদেরও ধারণা, যারা মাইন্স সম্বন্ধে যারা অভিজ্ঞ তাদেরও ধারণা এখানে কয়লা খনি কোনো মতেই করা সম্ভব নয়। এবং সম্ভব নয় এই কারণেই সেটা আদৌ লাভজনক হবে না। এবার লাভজনক হবে না তার পিছনে একটা বড় কারণ, যেটা যে খোলামুখ খনি করতে গেলে যদি সেই খোলামুখ খনি লাভজনক করতে হয় তাহলে 4 মিটার মাটি সরিয়ে 1 মিটার কয়লা পেতে হবে, যে কোনো জায়গাতেই আর কি, লাভজনক করতে হলে। আর নো লস নো প্রফিট, মানে লাভও নয় ক্ষতিও নয়, এরকমভাবে যদি কয়লা খনি করতে হয় তাহলে পরে 5 মিটার মাটি সরিয়ে 1 মিটার কয়লা পেতে হবে। এবং এখানে যা এখনো পর্যন্ত যা খবর আমরা যা পেয়েছি তাতে করে এখানে কয়লা এত নিচে আছে এবং সেই কয়লা তোলা এত বেশি কষ্টকর এবং এত শ্রমসাধ্য এবং এত বেশি মানে তার জন্য মেহনত করতে হবে, যে যার ফলে এই কয়লা তোলা খুবই কঠিন ব্যাপার এবং তুললেও তা কোনো মতেই লাভজনক হবে না। এবং এই কয়লার যে গ্রেড বা মান, সেই মানটাও কিন্তু খুবই হচ্ছে নিম্নমানের। এফ কয়লার মানের পরিমাণ মানে মান হচ্ছে এফ গ্রেড, জি গ্রেড, এইটাই হচ্ছে কয়লার মান এখানে। কাজে এত মাটি সরিয়ে এখানে এই কয়লা তৈরি, মাটি পাথর সরিয়ে এই কয়লা তৈরি করতে গেলে সেটা লাভজনক হবে না। এবার প্রথম আমি কেন বলছি এবং তারপরে যেটা একটা বিষয়, লাভজনক হবে না এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়, যে এখানে কয়লা হচ্ছে যে এত গভীরে আছে এবং এখানে কয়লার 4টি স্তর আছে। প্রথম কথা আমাদের যেটা মনে রাখতে হবে যে কয়লার স্তরগুলো একদম নিচের থেকে শুরু গুনতে হয় আমাদের। তাহলে প্রথম যে কয়লা স্তরটি আছে সেটা হলো একদম নিচে, যেটা 1000 মিটার, প্রায় 1000 মিটার নিচে একটি কয়লা স্তর আছে। সেই কয়লা স্তরের আয়তন হলো 80 মিটার চওড়া এবং এই 80 মিটার কয়লার উপরে রয়েছে একটা 200 মিটার পাথরের চওড়া পাথরের স্তর, তার উপরে রয়েছে একটি 70 মিটার কয়লার স্তর এবং এই 70 মিটার কয়লা স্তরের উপরে রয়েছে আরও একটা 200 মিটার পাথরের স্তর এবং এই 200 মিটার পাথরের স্তরের উপরে
আর একটা কয়লা স্তর রয়েছে, সেটা হচ্ছে 30 মিটার কয়লা স্তর। এই 30 মিটার কয়লা স্তরের ওপরে রয়েছে 145 মিটার একটা হচ্ছে পাথরের, 125 মিটার একটা পাথরের স্তর। তার উপরে রয়েছে একটা 30 মিটার কয়লা স্তর। এই 30 মিটার কয়লা স্তরের উপরে রয়েছে 245 মিটার পাথরের স্তর, এবং 245 মিটার পাথরের স্তরের উপরে হালকা ল্যাটেরাইট পাথরের স্তর রয়েছে, সেটা হচ্ছে 15 থেকে 18 মিটারের। তার উপরে রয়েছে 10 মিটারের সাধারণ মাটির স্তর, এবং তার উপরে রয়েছে হচ্ছে যে আমাদের যাকে মাটি বলতে বুঝি সেই হচ্ছে 1 থেকে 2 মিটার মাটির স্তর। এই 245 মিটার যে পাথর যেটা আছে সেটা হচ্ছে কিন্তু আগ্নেয় শিলা বা ব্যাসল্ট। এই ব্যাসল্ট সরানো কিন্তু খুবই কঠিন ব্যাপার, এবং এই কাজ এইরকম এত পরিমাণ ব্যাসল্ট সরিয়ে আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো জায়গাতেই কয়লা খনি করা সম্ভব হয়নি। তাহলে এক পয়েন্ট সেটা হচ্ছে যে অত নিচে গিয়ে কয়লা তোলা সম্ভব নয়। 2, ওই ব্যাসল্ট পাথর ভেঙে কয়লা তোলা কোনো কালে ভারতবর্ষে কোনো জায়গাতে হয়নি। 3, এই 1000 মিটার গভীরতা থেকে ওপেন কাস্ট খনিত করে কয়লা তোলার অভিজ্ঞতা বিশ্বে কারো নেই। 4, এখানে 12টা মৌজা আছে। এই 12টা মৌজা হচ্ছে যে আপনার যে এই যে 10খানা যে গ্রাম আছে, এই 10খানা গ্রামের 3110টি পরিবার আছে। এই পরিবারকে আদিবাসী পরিবার, যারা ভূমিহীন পরিবার, তাদেরকে ওখান থেকে সরিয়ে তাদের পুনর্বাসন করা সেটাও কিন্তু হচ্ছে যে খুব মুশকিল ব্যাপার। 4, ভূবৈচিত্র্যের ব্যাপার, এবং হচ্ছে যে জীবজগতের প্রশ্ন। এবং আমরা এখানে যে জীবজগতের যে জীব বৈচিত্র্য রক্ষা করার কথা বলি, জীব বৈচিত্র্য বলতে কিন্তু শুধুই পোকামাকড় নয়। জীব বৈচিত্র্য বলে অনেকেরই ধারণা কিছু পোকামাকড়, সাপ, ব্যাঙ, কচ্ছপ, তারপরে হচ্ছে অন্য কিছু, কিন্তু জীব বৈচিত্র্য বলতে বোঝায় যে মানুষের কৃষ্টি, সংস্কৃতি, তার জীবনধারণ, এটাও জীব বৈচিত্র্যের মধ্যে পড়ে। আদিবাসী সংস্কৃতি, আদিবাসী সভ্যতা, সেটাও কিন্তু ভারতীয় জনজীবনের জীববৈচিত্র্যের একটি অন্যতম অংশ। এটা তো কোনো পুকুর নয় যে সোজা আপনি হচ্ছে ভার্টিক্যালি আপনি কেটে দিলেন কয়লা খনিটাকে। নিয়ম হচ্ছে যে কোল বেড যেখানে পাওয়া যাবে সেখান থেকে হচ্ছে টপ সয়েল যেটা, সেইখানে হচ্ছে যে একটা নিয়ম থাকে যে একটা মানে যে বেঞ্চগুলো তৈরি করা হয় সেই বেঞ্চগুলোর সিস্টেম হচ্ছে 38 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে সব সময়, বেড থেকে টপ পর্যন্ত। মানে আপনি বুঝে দেখুন যে 1 কিলোমিটার নিচে যখন কয়লা তুলবেন তখন হচ্ছে টপ সয়েল যেটা আছে ওপরে, সেখান থেকে 38 ডিগ্রি অ্যাঙ্গেলে বিভিন্ন বেঞ্চগুলো থাকতে হবে। মানে কতটা জায়গা ছেড়ে দিয়ে কাজটা করতে হবে। এই কাজ কিন্তু হচ্ছে করা কোনো মতেই মানে এটা সম্ভব নয়। আর একটা জিনিস হচ্ছে যে ওখান থেকে যে কয়লা তুলতে হবে তার জন্য যে গাড়িগুলোকে নিচে পাঠাতে হবে, যে গাড়ি দিয়ে চলবে হেভি আর্থ মুভার মেশিন, এখনকার দিনে আধুনিক বিজ্ঞানের নিয়ম অনুযায়ী প্রতি 15 ফুটে হচ্ছে যে রাস্তা যে রাস্তা তৈরি করতে হবে, তার মানে 15 কিলোমিটার দূর থেকে রাস্তা তৈরি করতে হবে। মানে গ্রেডিয়েন্ট হচ্ছে সেরকমই করতে হবে, গ্রেডিয়েন্ট করতে হবে আর কি, যে এই রাস্তাটা এরকম থাকবে 15 কিলোমিটার দূর থেকে। তার মানে 1 কিলোমিটার নিচের কয়লা তুলতে গেলে 15 কিলোমিটার দূর থেকে তাকে রাস্তা নিয়ে আসতে হবে। কাজে এত সমস্ত কিছু ব্যাপার আছে। এবং তারপরে এই যে সলিড যে পাথর, এই পাথর ভাঙা, আর এই পাথর ভাঙতে গেলে যে পরিমাণ ব্লাস্টিংয়ের প্রয়োজন হবে, এই ব্লাস্টিংয়ের ফলে এই ব্লাস্টিং করাও কিন্তু এই ব্লাস্টিংয়ের করে এত পাথর ভাঙাটাও কিন্তু খুব অসম্ভব ব্যাপার। আমাদের যেটা ধারণা যে হচ্ছে লগ্নি পুঁজি এবং ধান্দার পুঁজির ব্যবসার জন্য এই কাজটা হচ্ছে যে এরা করছে। এই কয়লা কোনোদিনও যেতে পারবে না তুলতে, কিছু হচ্ছে ধান্দাবাজ লোকের জন্য এখান থেকে যে পাথরটা আছে প্রথমে যে ব্যাসল্ট, এই পাথরটাকে তোলার ওরা চেষ্টা করছে। এবং এই যে 10 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে যে পাথর আছে ব্যাসল্ট পাথর, এই যে ব্যাসল্ট, এটাই তুলতে কম করে 25 থেকে 30 বছর লাগবে আমাদের যা ধারণা তাতে করে আর কি, মানে যদি তোলে তাহলে পরে। এবং এই 25-30 বছর ধরে শুধু পাথরটা কে কিনবে, পাথরটা কাকে বিক্রি করা হবে? না সরকার কি পাথরটা ফেলে দেবে, না পাথর মাফিয়াদের কাছে পাথরটা বিক্রি করবে? এই সমস্ত নানাবিধ প্রশ্ন আছে।
এত সমস্ত কাণ্ড আছে, লোক সরানো, পাথর ভাঙা, পাথর ভাঙার পরে হচ্ছে অত মিটার নিচের থেকে কয়লাগুলোকে, তারপরে হচ্ছে গরম জল, তারপরে হচ্ছে কয়লাতে আগুন লেগে যাওয়া, মাটি সরানো, 10 কিলোমিটারের বেশি হচ্ছে লম্বা রাস্তা তৈরি করা, 38 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলে রেখে ওকে বেস থেকে, যেখান থেকে কয়লা প্রথম বেড থেকে উপর পর্যন্ত 38 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঞ্চ তৈরি করা, বেঞ্চ তৈরি করে সেখানে যাওয়া। এবং এই ধরনের অভিজ্ঞতা ভারতবর্ষের কোনো তো নয়, পৃথিবীতে কোনো জায়গাতে এই জিনিস হয়নি আর কি। কাজে এটা কিন্তু হচ্ছে যে রাষ্ট্রীয় পুঁজিকে এবং রাষ্ট্রের অর্থকে ধ্বংস করে কিছু হচ্ছে যে যারা পুঁজির দালাল তাদের ঘরে রাষ্ট্রীয় পুঁজিকে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য আমাদের রাজ্যের সরকার এটা পরিকল্পনা এটা করছে। हरी भरी नदी मधु बहाए, जंगल को बजाए, नदी रखी हरी भरी नदी मधु बहाए। तेरी हवस में जल गई धरती, लुट गई हरियाली, मछली मर गई, पंछी उड़ गई, जाने किस दिशाएं, भाई जाने किस दिशाएं। गाँव छोड़ब नहीं, जंगल छोड़ब नहीं, माए माटी छोड़ब नहीं, लड़ाई छोड़ब नहीं। मंत्री बने कंपनी के दलाल, हमसे जमीन छीनी, उनको बचाने लेकर आए साथ में पलटनी। मंत्री बने कंपनी के दलाल, हमसे जमीन छीनी, उनको बचाने लेकर आए साथ में पलटनी। अफसर बने हैं राजा, ठेकेदार बने धनी, गांव हमारी बन गई है उनकी कॉलोनी। हाँ भाई उनकी कॉलोनी। गांव छोड़ब नहीं, जंगल छोड़ब नहीं, माए माटी छोड़ब नहीं, लड़ाई छोड़ब नहीं। दिशा पुकारे एकजुट हो, छोड़ो ये खामोशी, मछुआरे आओ, दलित आओ, आओ